ছেলে গৌতম বুদ্ধের কাছে এসে বলল, হে বুদ্ধ, আমার মনে সবসময় এত খারাপ চিন্তা কেন আসে? আমি চাই না যে আমার মনে এত খারাপ চিন্তা আসুক। আমার মনে সবসময় কাম বাসনার ভাবনা আসতে থাকে, আর সবসময় এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমি অনেক সমস্যায় ভুগছি। আমার সময়, আমার ইচ্ছা শক্তি আমি এগুলো নিয়ে ভাবতে ভাবতেই সব নষ্ট করে দিচ্ছি, আর এইসবের জন্য আমি নিজেও শান্তিতে থাকতে পারছি না। আমি সবসময় কোনো নারীকে দেখলেই মোহিত হয়ে যাই, নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এসব শুনে গৌতম বুদ্ধ একটু হেসে তাকে বললেন, তুমি কি আসলেই জানো এই কামবাসনা কি জিনিস? তখন ছেলেটা উত্তর দিল, আমি জানি না এই কামবাসনা কি জিনিস, কিন্তু এটা যাই হোক না কেন, এটা খুব খারাপ জিনিস। তখন বুদ্ধ তাকে বললেন, সব থেকে আগে তোমাকে এটা বুঝতে হবে যে প্রাকৃতিক রূপে যে জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো কোনোটাই খারাপ নয়। আমাদের জীবনে সেটার কোনো না কোনোভাবে অবশ্যই দরকার আছে। বাসনা কোনো খারাপ জিনিস নয়, এটা শুধু আমাদের মনের এক ভাবনা। এটা সবসময় আমাদের কোনো না কোনো জিনিসের অভাব বোধ করায়, আর তারপর আমরা ওই জিনিসটাকে পাওয়ার জন্য ওই জিনিসের প্রতি আরো বেশি আকর্ষিত হই। যেমন যদি তোমার কাছে টাকা পয়সার অভাব থাকে, তাহলে তোমার টাকা পয়সার প্রতি আকর্ষণ বাড়বে। তাই বাসনা কোনো খারাপ কিছু না, এটা এক প্রকারের কমতি। আর এই প্রয়োজন যখন শরীরের হয়, তখন আমরা এটাকে কাম বাসনার নাম দিয়ে দিই। তখন যুবক গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি কাম বাসনার মানে তো বুঝতে পেরেছি, কিন্তু আপনি এখন আমাকে বলুন এটা আমাদের মধ্যে আসে কি করে, আর কোথা থেকে আসে? বুদ্ধ বললেন, এটা কোথাও থেকে আসে না, এটা আমাদের মধ্যেই আছে, আর এটার থাকাটাও জরুরি, তবেই তো মানব জাতির বিস্তার ঘটবে। যুবক বলল, যদি এটা আমাদের মধ্যেই আছে আর এটা আমাদের প্রয়োজনও, তাহলে মানুষ এটাকে খারাপ কেন বলে? বুদ্ধ বললেন, এটাই তো সমস্যা। এই মানব জাতি কাম বাসনা নিয়ে মনে একটা ভুল ধারণা তৈরি করে নিয়েছে। মানুষ যেন এটাকে লুকোতে চায়, বন্ধ করতে চায়। কাম বাসনা কোনো খারাপ নয়, বরং ভুল চিন্তা ভাবনা নিয়ে এটার প্রয়োগ করাটাই হলো খারাপ। মানুষ যাকে ভালোবাসে কেবল তার জন্যই বাঁচতে চায়, তাকে পাওয়াই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নেয়, আর তাকে নিয়েই সে সবসময় চিন্তা করতে থাকে। কিন্তু এগুলোর সবটাই খারাপ। গৌতম বুদ্ধ সেই যুবককে বললেন, তুমি কি জানো পশুদের মধ্যেও কাম বাসনা আছে? তখন যুবক বলল, হ্যাঁ গুরুদেব, পশুদের মধ্যেও কাম বাসনা আছে, কারণ তারাও তো তাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে চাইবে। তখন বুদ্ধ বললেন, তাহলে কেন আমরা পশুদের মধ্যে থাকা কাম বাসনাকে খারাপ বলে গণ্য করি না? যুবক বলল, গুরুদেব, আমি জানি না, আপনিই আমাকে বলে দিন। গৌতম বুদ্ধ বললেন, পশুরা নিজেদের এই কাম বাসনার প্রয়োগ নিজেদের আনন্দ লাভের জন্য করে না, তারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই কাম বাসনার প্রয়োগ করে। এই প্রকৃতি পশুদের এত বুদ্ধি দেয়নি যে এই কাম বাসনাকে তারা তাদের সুখের রাস্তা হিসেবে বাঁচতে পারে। কিন্তু মানুষ প্রকৃতিতে থাকা প্রত্যেকটা জিনিসকে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী নিজের সুখের আধার বানাতে পারে। আমরা মানুষরাই এই কাম বাসনাকে নিজেদের তৃপ্তির আধার বলে মনে করি। আমরা মানুষরাই এই কাম বাসনাকে নিজেদের সুখের সাধনা বলে মনে করি, কিন্তু প্রকৃতি আমাদের এই বাসনা নিজেদের বংশ বিস্তার করার জন্যই দিয়েছেন। কিন্তু মানুষ এটাকে হাসিল করা জীবনের পরম লক্ষ্য বলে বানিয়ে নিয়েছে। যুবক বলল, গুরুদেব, এই কাম বাসনা আমাদের কিভাবে গ্রাস করছে? তখন গৌতম বুদ্ধ বললেন, আমি এখন তোমাকে যা বলবো তুমি সেটা মন দিয়ে শুনলে তুমি এটার থেকে মুক্তি পাওয়ার রাস্তাও পেয়ে যাবে, আর তোমার সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। এক সময় এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা থাকতেন। সমস্ত শিষ্যরা প্রতিদিন ভিক্ষা করার জন্য আশ্রমের বাইরে বিভিন্ন গ্রামে যেত। সেই শিষ্যদের মধ্যে এক যুবক শিষ্য দেউরিয়া নামের একটা গ্রামে ভিক্ষা করতে যেতেন। সেই গ্রামে যাওয়ার পথে একটা নদী ছিল। একদিন সে দেখতে পেল গাছের আড়ালে লুকিয়ে আছে এক যুবক। তিনি এই যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছেন? তখন সেই গাছের কাছে লুকিয়ে থাকা যুবকটি বলল, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ না? তখন শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখলেন সেখানে কিছু মেয়ে স্নান করছে
আর কলসে জল ভরছে। তখন শিষ্য যুবককে বলল, আরে ভাই, ওখানে তো মেয়েরা জলে স্নান করছে, এর মধ্যে লুকানোর কি আছে? যুবকটি শিষ্যর দিকে তাকিয়ে বলে, বোকা, তুমি কি দেখতে পাচ্ছ না এই মহিলারা কিভাবে নদীর থেকে জল তুলছে? ওদের নরম শরীরের দিকে তাকাও, ওদের পাতলা কোমরের দিকে তাকাও, যেন সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। শিষ্য আবার নদীর দিকে তাকালেন, কিন্তু এবার সেদিকেই তাকিয়ে রইলেন। এখনো পর্যন্ত তিনি ছিলেন একেবারে নির্ভীক, তার মধ্যে কোনো ভয় ছিল না। কিন্তু এখন সে গোপনে লুকিয়ে লুকিয়ে সেই মেয়েদেরকে দেখতে শুরু করে। অতঃপর হঠাৎ করেই তার নিজের বিবেক কেঁপে উঠল ভেতর থেকে, এবং তিনি বলেন, এ আমরা কি করছি? আমরা যা করছি তা ঠিক নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে দ্রুত সেখান থেকে চলে গেল। তিনি আশ্রমে পৌঁছে তার কাজ শুরু করেন, কিন্তু আজ সে যা দেখেছে তা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। ওখানকার সবকিছুই আবার দেখার জন্য তার মন উদ্গ্রীব হয়ে উঠছিল। কোনো কাজ করতেই তার ভালো লাগছিল না। পরদিন সে খুব ভোরে ভিক্ষার জন্য রওনা দেয়, আর সেই নদীর পাশের গাছটার কাছে যায় যেখানে ওই যুবক আগের থেকেই উপস্থিত ছিল। আর শিষ্য তার সাথে গোপনে মেয়েদেরকে দেখতে থাকে। এরপর থেকে সে প্রতিদিন এটা করতে শুরু করে। সেই শিষ্যের কোনো কাজে আগ্রহ ছিল না, সে সবসময় কোনো না কোনো চিন্তায় মগ্ন থাকত। আশ্রমের কাজও সে ঠিকমতো করতে পারছিল না, ঠিকমতো ঘুমাতেও পারত না, ঠিকমতো খেতেও পারত না। তার মন অস্থির হয়ে উঠছিল, তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছিল। এমনকি যখন তার গুরু তাকে শিক্ষা দিতেন, তখনও তার মন অন্যত্র চিন্তায় নিমজ্জিত থাকত। যখন শিষ্য নিত্যদিন এমন করতে থাকলো, তখন গুরু টের পেল। একদিন গুরু সেই শিষ্যকে ডেকে বললেন, আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব, আমরা দুজনে একসাথে ভিক্ষা করব। তখন শিষ্য গুরুকে বললেন, গুরুদেব, আপনি চিন্তিত কেন? আমি সঠিকভাবেই ভিক্ষা করতে পারি। তারপর গুরু শিষ্যকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি একাই ভিক্ষা করতে যেও। গুরুজির এই কথা বলার সাথে সাথে শিষ্য ভিক্ষা করতে চলে গেলেন। তার চলে যাওয়ার পর গুরুও আশ্রম ত্যাগ করেন এবং তিনি তার শিষ্যকে অনুসরণ করতে থাকেন যে সে কোথায় যায়। কিছু দূর যাওয়ার পর গুরু দেখলেন এক যুবক সহ তার শিষ্য অপরাধীর মতো গাছের আড়ালে লুকিয়ে আছে আর লুকিয়ে লুকিয়ে কিছু একটা দেখছে। গুরুও তার শিষ্যকে অনুসরণ করে সেই গাছের কাছে যায়। সেখানে গিয়ে গুরু দেখলেন তার শিষ্য গাছের আড়ালে লুকিয়ে মেয়েদেরকে দেখছে, যারা নদীর থেকে জল ভর্তি করছিল। তখন গুরু বললেন, শিষ্য, এসব কি দেখছো? গুরুর কথা শুনে শিষ্য ভীত আর বিভ্রান্ত হয়ে পড়লেন এবং সে ঘামতে থাকলো, যেন চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। তার অবস্থা খারাপ হয়ে যায়, সে কিছু বলতে পারছিল না। এমনকি সেই শিষ্য তার গুরুর চোখের দিকেও তাকাতে সক্ষম হয়নি। এরপর গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন, আমার শিষ্যরা নির্ভীক, তারা কিছুতেই ভয় পেতে পারে না, কিন্তু তুমি ভয়ে কাঁপছো। তখন শিষ্য গুরুকে বললেন, গুরুজি, আমাকে ক্ষমা করুন, এটা আমার দোষ নয়। আমার সাথে থাকা এই যুবক আমাকে এতে প্ররোচিত করেছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর এই কাজ আর আমি করব না। তখন গুরু শিষ্যকে বলল, কোনো সমস্যা নেই, তবে এটা মনে রাখবে যে আমরা যেমন লোকের সঙ্গ রাখি সেই অনুযায়ী ফল পাই। তাই ভালো সঙ্গ রাখো, যাতে তোমার মনে ভালো চিন্তাগুলো প্রবেশ করে। তারপর গুরু আর শিষ্য আশ্রমে ফিরে আসেন এবং আশ্রমের কাজে আবার মনোনিবেশ করেন। সে আগে যে পথ দিয়ে ভিক্ষা করতে যেত, সেই পথ পরিত্যাগ করে অন্য পথ দিয়ে যেতে লাগলো। সে তার কাজ যত্ন সহকারে করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং সে অন্যদের ওপর রাগ করতে থাকে, তার অস্থির বোধ করতে থাকে। এক রাতে গুরু সেই শিষ্যের কাছে এসে বললেন, তুমি এখন পর্যন্ত কতবার তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো? এ কথা শুনে শিষ্য তার গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে গুরুকে বললেন, গুরুদেব, আমি আমার প্রতিজ্ঞা বহুবার ভুলে গেছি। আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি খুব আপ্রাণ চেষ্টা করি প্রতিশ্রুতি রক্ষা করার, কিন্তু ভুলে যাই। আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য খুব কষ্ট করি, কিন্তু আমি চাইলেও এটা করতে পারছি না। তখন গুরু শিষ্যকে বললেন,
ঠিক আছে, আমার সাথে চলো। এই বলে গুরু শিষ্যকে আশ্রমের বাইরে নিয়ে গেলেন এবং শিষ্যকে বললেন যে এখানে কিছু ড্রেন আছে যেগুলোর কারণে এসব গাছে নদীর থেকে জল আসছে। তুমি কি পারবে এই জলের প্রবাহ থামাতে? তখন শিষ্য উত্তর দিল, হ্যাঁ গুরুজি, আমি এই প্রবাহ বন্ধ করতে পারি। তারপর শিষ্য মাটি তুলে নালায় ঢাললে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর মাটির ওপর দিয়ে আবার জল বইতে শুরু করে। তখন গুরু শিষ্যকে বললেন, এ কি, জলের প্রবাহ তো বন্ধ হয়নি। তারপর শিষ্য আরো কিছু মাটি আর পাথর তুলে সেই ড্রেনে ফেলে দিল। এতে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে গেলেও আবার সেই পাথরের ওপর দিয়ে জল প্রবাহিত হতে থাকে। তারপর গুরুজি বললেন, আরে, আবারও তো জল বয়ে গেল, তুমি বলেছিলে জলের প্রবাহ বন্ধ করবে। তখন শিষ্য বললেন, সমস্যা নেই গুরুদেব, আমি এই জল বন্ধ করেই দেখাবো। সে আবার একটা ভারী পাথর এনে নালার উপর রাখলে জলের প্রবাহ বন্ধ হয়ে গেল। আর শিষ্য গুরুজিকে বললেন, দেখুন গুরুদেব, আমি আপনাকে বলেছিলাম যে আমি জল আসা বন্ধ করব, আমি বন্ধ করে দিলাম। তারপর গুরুজি হেসে বললেন, আচ্ছা, ভালো করে দেখো জল আসা কি বন্ধ হয়ে গেছে? পেছনের ড্রেন দিয়ে এদিক ওদিক প্রবাহিত হচ্ছে। আর ভালো করে দেখো এই পাথরের ওপর দিয়ে জল যেতে শুরু করলো বলে। তারপর কিছুক্ষণ পর সেই ঘটনাই ঘটলো। তখন গুরুজি শিষ্যকে বুঝিয়ে বললেন যে তোমার সাথেও একই ঘটনা ঘটছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু প্রতিবারই তোমার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। তুমি যতই মাটি এবং পাথর রাখো না কেন, জল অবশ্যই তার পথ তৈরি করবে। এইসব দেখে শিষ্য গুরুকে বললেন, হে গুরুদেব, আপনার কাছে কি কোনো উপায় নেই যাতে আমি নোংরা চিন্তা বন্ধ করতে পারি এবং এই চিন্তা আমার মাথায় আসা বন্ধ হয়? তখন গুরুজি শিষ্যকে নদীর কাছে নিয়ে গেলেন, যেখান থেকে বাগানে জল আসছে। গুরু শিষ্যকে বললেন, এই নদীর থেকেই বাগানে জল যাচ্ছে, এই পথ বন্ধ করলে জল বাগান পর্যন্ত যেতে পারবে না। তখন শিষ্য বললেন, আমি এখান থেকে জল যাওয়া বন্ধ করব। তারপর শিষ্য খুব পরিশ্রম করে পাথর আর কাদা দিয়ে নদী থেকে জল যাওয়ার পথটাকেই বন্ধ করে দিল এবং গুরুজিকে বললেন, গুরুদেব, আমি জল বন্ধ করে দিয়েছি, এখন এই জল বাগানে যেতে পারবে না। তখন গুরু বললেন, বাগানে জল না গেলে গাছপালা জল পাবে কোথা থেকে? এই গাছগুলোর তো জল প্রয়োজন। সেসব গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলোতে প্রতিদিন জলের প্রয়োজন হয়। জল না পেলে তারা শুকিয়ে যাবে এবং মারা যাবে। গুরুর কথা শুনে শিষ্য নদীর থেকে জল প্রবাহের পথ খুলে দিলেন। তারপর গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন, এই নদীর সমস্ত জল বাগানের দিকে ঘুরিয়ে দিলে কি হবে? তখন শিষ্য উত্তর দিলেন, সেখানকার সব গাছপালা ধ্বংস হয়ে যাবে, সেখানে কিছুই আর অবশিষ্ট থাকবে না। তখন গুরু মুচকি হেসে বললেন, আমি তোমাকে কি করিয়েছি তুমি কি কিছু বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো? আমাদের কোনো কিছুই পুরোপুরি বন্ধ করা যাবে না, আমাদের সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে। কম জলে যেমন গাছপালা মারা যায়, তেমন অতিরিক্ত জলেও গাছপালা নষ্ট হয়। তাই আমাদের জীবনের ভারসাম্য ঠিক রাখতে হবে। গুরুজি শিষ্যকে বললেন, আমি যদি তোমাকে বলি তুমি আমের কথা চিন্তা করো না, তাহলে তোমার মনে কিসের ছবি আগে আসবে? শিষ্য বলল, গুরুজি, প্রথম যে ছবিটা আমার মনে আসবে সেটা হলো আমের। তখন গুরু বললেন, আমরা যখন জোর করে নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করি, তখন তারা আরো শক্তি নিয়ে আমাদের ভেতরে প্রবেশ করে। তাই আমাদের কখনোই নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করা উচিত নয়। তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন, অনেক সময় এমন হয় যে যৌন অনুভূতি আমাদের মধ্যে থাকে না। খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমাদের মনে নোংরা চিন্তা আসে। কিছু অশ্লীল লোকের সাথে থাকার কারণে তা আমাদের ভেতরে প্রাধান্য পায়। তখন শিষ্য বললেন, গুরুদেব, আপনি সত্য বলেছেন, আমি আমার পথ হারিয়ে ফেলেছিলাম। এরপর সেই রাতে শিষ্য খুব শান্তিতে ঘুমিয়েছিল। সকালে সে তার কাজ মন প্রাণ দিয়ে করে এবং তারপর সকালবেলা সে ওই পথেই ভিক্ষা সংগ্রহ করতে যায়, যেখানে আজও ওই যুবক গাছের আড়ালে লুকিয়ে সেই মেয়েদের দেখছিল। তখন শিষ্য নদীতে গেলেন, যেখানে মেয়েরা জল সংগ্রহ করছিল। শিষ্য তাদের কাছে জল চাইলে তাদের একজন তাকে জল দিলেন এবং শিষ্য তার পা স্পর্শ করলেন।
তিনি শিষ্যকে আশীর্বাদ করলেন যে তুমি ভালো থাকো। তাতে তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল এবং তার মুখে হাসি ফুটে উঠল, যেন সেই শিষ্য হারিয়ে যাওয়া অনেক কিছু ফিরে পেয়েছে। এরপর সে তার পথে ফিরে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে এলো গাছের আড়ালে লুকিয়ে থাকা ওই যুবকটি। তিনি শিষ্যের কাছে এসে বললেন, আরে ভাই, কি ব্যাপার? আজ তো তুমি খুব কাছ থেকেই দেখলে, তুমি আমার চেয়েও এগিয়ে গেছো। তখন শিষ্য বললেন, তুমি যদি কাউকে পছন্দ করো তবে কতক্ষণ এই গাছের আড়ালে লুকিয়ে তাকে অনুসরণ করবে? তার চেয়ে তুমি তাকে বলে দাও, যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে নাও। এভাবে সময় নষ্ট করো না, জীবনে সফল হওয়ার চেষ্টা করো। তারপর যুবকটি প্রতিদিন সেই শিষ্যের সাথে দেখা করতে লাগলো এবং নদীতে যাওয়া ছেড়ে দিল, আর নিজের জীবনে সফল হয়ে ওঠার লড়াই শুরু করলো ওই যুবক। এইভাবে এক গুরুর কারণে এক শিষ্য আর এক যুবকের মনের লালসা শেষ হয়ে গেল। এবার গৌতম বুদ্ধ বললেন, যুবক, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ যৌন মিলন আর নোংরা চিন্তা এড়াতে পুরুষের কি করা উচিত। ছেলেটি বলল, আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি। বন্ধুরা, আপনারা সঙ্গ পরিবর্তন করুন, দেখবেন আপনার চিন্তা নিজের থেকেই পরিবর্তন হবে। নোংরা চিন্তা মাথায় এলে নিজেকে দোষী মনে করবেন না, শুধু এই খারাপ চিন্তা ভারসাম্য করার চেষ্টা করুন এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিষের থেকেও বিষাক্ত। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। জীবনটা কোনো 3 ঘন্টার বাংলা সিনেমা নয়, যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। আমার জীবনে 3টি সমস্যা। 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি, বাবা মা, তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটাই খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো ওই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এইটা ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, মা বাবা কিছু শিক্ষা দেয়নি। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকা। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। হ্যাঁ এবং না, এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে গেলে সবচেয়ে বেশি ভাবতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাক,
খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারোর ফাঁসি হয়নি। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও, ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। এক, তার আগে প্রেম ছিল কিনা। দুই, তার বাবার বাড়ির গোপন কথা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না, ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না, হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়। এটাই শুধু পার্থক্য। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে, আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা সেটা তোমায় বাস্তবে করে দেখাবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। অহংকার আর পেট, এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। জীবনের সবকিছুই আপেক্ষিক। কারণ মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাদের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার বাইরের হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারণ সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারোর বাকি সবকিছুতে ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন।
ধোঁকা খেয়ে ধোঁকা দেওয়া শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা একটা ভুল শিক্ষা। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করুন, আর লোকে তোমার পেছনে কি বললো তাতে কান দিন না। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুজন, ঝগড়া জোরালো করে তৃতীয় জন, আর ঝগড়ায় ফায়দা লুটে বহুজন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমন, খুব নির্মম, খুব কষ্ট। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। 1. আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। 2. আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকের কাছ থেকে। 3. নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না। 4. কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না। এটা কতটা বিপজ্জনক হতে পারে এই ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন। 5. আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু কখনোই তা ফোন কলে নয়। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাইরের থেকে কম আর ভেতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করবে? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। ঘোড়া যেখানে জলপান করে সেখানের জল পান করুন, কারণ তারা কখনোই দূষিত জল পান করবে না। আপনার ঘর তৈরি করুন সেখানে যেখানে সাপ বসে থাকে নিজেকে গরম করার জন্য, কারণ এটা একটা স্থিতিশীল মাটি যা ধসে পড়ে না। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটা রিয়েল লাইফ, কোনো রোমান্টিক সিনেমা নয়। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময়। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে? সুদিনে তো ভাত ছেটালে কাকেরও দল আসে। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয়। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। 20 লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝেই 6টি লক্ষণ দেখতে পাবেন। 1. লুকানো। সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়, ভালো মন্দ সবকিছু লুকাবে। সে কখনোই আপনার সাথে সবকিছু শেয়ার করবে না। সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। 2. অজুহাত। সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে, কিন্তু মানুষটা সারা দিন ফ্রি থাকবে, কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না। সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না। তার সবকিছুতেই না আর না থাকবে, তার সবকিছুতেই অজুহাতে ভরা থাকবে। আপনার প্রতি তার মায়া জিনিসটা
খুব কম কাজ করবে। 3. ব্যবহার। আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি কেউ তাকে প্রপোজ করে, তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে। আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না, সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো। 4. সে আপনাকে সবার সামনে ছোট করবে। আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয়, তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। সে সবসময় আপনাকে অবহেলা করবে, কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোই বাসে না। 5. যে আপনাকে ভালোবাসে না, সে সবসময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে। সম্মান, ভরসা সবসময় অনিশ্চিত থাকবে। 6. সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূরে থেকেই অনেক বেশি মজা নেবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কখনোই কষ্ট পাবে না। আপনার জন্য তার মন কখনোই কাঁদবে না। সে কখনোই আপনার কথা ভাববে না, সে ভাববে তার নিজের কথা, তার নিজের স্বার্থের কথা। সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসির থেকে রাগারাগিটা বেশি হবে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই আমাদের সমাজের বাস্তবতা। 2 জায়গায় কখনো লজ্জা পেতে নেই। 1. পড়াশোনা করতে গিয়ে। 2. ডাক্তারের কাছে। আজ আমরা আপনাদের এমন 3টা বড় ভুলের কথা বলতে যাচ্ছি, যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সার স্থিতি হয় না, মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না। আজ আমরা আপনাকে এমন 3টি বিষয় নিয়ে বলবো, আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন, তাহলে আপনাকে কখনোই অর্থের সমস্যায় পড়তে হবে না। চারদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন, সেই টাকা শুভ কাজে ব্যয় হবে। প্রথম বিষয়, আমরা প্রায়শই কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকি। এখন একটা কথা বুঝুন, লোন নিন, ডকুমেন্টে সাইন করুন, গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন, সবচেয়ে বড় ভুল হলো আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন। ওই দিনটাতে কিছু নেবেন না, ঋণ নেবেন না, কোনো ডকুমেন্টেও সাইন করবেন না। একদিন আগে পিছে এমন ভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্টে সাইন করা বা কোনো ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে। অর্থাৎ যদি আপনাকে কারোর কাছ থেকে টাকা নিতে হয়, তবে মঙ্গলবার নেবেন না, অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন। একটা ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে। কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে। তাই ভুল করেও মঙ্গলবার লোন বা টাকা ধার নেবেন না, এটা প্রথম নিয়ম। আর একটা জরুরি কথা হলো, অনেকের ঋণ ধার থাকে। এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন? আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন। আপনার কাছে কম টাকাই থাকুক না কেন, সে 100, 200, 500, 5000 বা 10,000 হোক, মঙ্গলবার থেকে ফেরত দিন। মাসে একবার হোক বা 2 মাসে একবার হোক। মনে রাখবেন, মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজেই শোধ হয়ে যায়। আর যদি মনে করেন কোন দিন আপনাকে ঋণ নিতে হবে, এই পরিস্থিতিতে 2 দিনকে সবচেয়ে ভালো মনে করা হয়, আর সেটা হলো বুধবার আর শুক্রবার। এই দিনে আপনি ঋণ নিতে পারেন। আর একটা জরুরি কথা বলে রাখি, আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি, কিন্তু শুক্রবার ভুল করেও কাউকে টাকা দেবেন না। অনেক সময় কি হয়, কেউ টাকা চাইলো আর পকেটে যা আছে আমরা সেটাই বের করে তাকে দিয়ে দিই। এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতেও হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটা এড়িয়ে যেতে হবে। শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন, কিন্তু কাউকে টাকা দেবেন না। টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত। শুক্রবার ঋণ নিন বা কোনো ডকুমেন্ট সাইন করুন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। দ্বিতীয় বিষয়, এখন বাইরে আছি, আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে, বা যে কারণেই হোক এখন নয়, আপনি সন্ধ্যায় চলে আসুন, কথা বলবো। ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না। আপনি পরের দিন সকালে তার সাথে দেখা করুন,
বা তাকে আসতে বলুন, কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে। যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয়, তার কখনো অর্থ বৃদ্ধি হয় না। তৃতীয় বিষয়, আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন, আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটা নোটের বান্ডিল থাকতে হবে, আর আপনি সেটা খরচ করবেন না। 10 টাকার হোক বা 50 টাকার হোক, সুরক্ষিতভাবে একটা বান্ডিল আপনার আলমারিতে অবশ্যই থাকা উচিত। আর যে টাকা আপনার হাতে আসে, আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আলমারিতে তুলে রাখার জন্য। আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না। যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না। আপনার স্ত্রী যদি রাখেন, তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে। আপনি ভুল করেও টাকা বের করবেন না, কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে, না তো কাউকে দেখানো। আপনি যদি আলমারি পরিচালনা করছেন, তবে এটা দেখার অধিকার আপনার, এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচও করতে পারেন। কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন, তাহলে তার উপর ছেড়ে দিন। আলমারিতে হাত দেবেন না, টাকায় হাত দেবেন না, না হলে এই জিনিসগুলো সেই জায়গাটাকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থ স্থিতি হবে না। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন। যদিও বিষয়গুলো খুব ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড়, আর এই বড় প্রভাব আপনার জীবনে একটা বড় রকমের পরিবর্তন আনতে পারে। কারোর বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। 1. পরের চর্চা করবেন না। ভালো মানুষরা কখনো পর চর্চা করেন না। 2. তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। 3. একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে চান, কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না। 4. ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটা ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। কেউ যদি তোমাকে রাখতে না চায়, তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না। কেউ যদি তোমাকে বুঝতে না পারে, তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না। কেউ যদি তোমাকে 1 আনাও গুরুত্ব না দেয়, তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায়, তাহলে তার সাথে কথা বলো না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে, তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়।